মক্কা চুক্তি ও মার্কিন ব্লুপ্রিন্ট, ইসরায়েল রক্ষায় তারেক সরকারের রহস্যজনক পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল দাবা খেলা শুরু হয়েছে। একদিকে মক্কা চুক্তি, অন্যদিকে 14 দেশের সামরিক জোট MMDA। কিন্তু এসব চুক্তির আসল সুবিধাভোগী আসলে কে? সৌদি, তুরস্ক নাকি ওয়াশিংটন ও তেলাবিব? কে এই আসল সুবিধাভোগী? আর সবচাইতে বড় প্রশ্ন, আমেরিকার ইশারায় বাংলাদেশের তারেক রহমান সরকার কেন এই সামরিক অক্ষের ফাঁদে পা দিতে যাচ্ছে? তৌহিদি জনতা আজ কোথায়? তাদের নিরাপত্তার পেছনে কিসের ভয়? সত্য জানুন, মুখোশ খুলুন। দর্শক, মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে, বাস্তবতার চিত্র ঠিক তার উল্টো। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে অনেকেই মুসলিম ন্যাটো বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু ইতিহাস যাদের চেনা, তারা জানেন এটি 1955 সালের কুখ্যাত বাগদাদ প্যাক্ট সেন্টারে বা সিয়েন্তো আধুনিক রূপ ছাড়া আর কিছুই নয়। তার মানে এটা সিয়েন্তো যেটা তৈরি হয়েছিল, মানে বাগদাদ প্যাক্ট, তারই একটা আধুনিক রূপ, সংস্করণ, আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র ও তার নীরব মিত্র ইসরায়েলকে সুরক্ষার যে কৌশল শীতল যুদ্ধের সময় নেওয়া হয়েছিল, আজ 2026 সালেও ঠিক একই নীতি অনুসরণ করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি পরই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করে একে স্বাগত জানিয়েছেন। ওয়াশিংটন কেন এত খুশি হবে বলুন তো? মার্কিনিরা ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ এবং তেল আবিবের নিরাপত্তা সুসংহত রাখতে নিজ দেশে সৈন্য না পাঠিয়ে আঞ্চলিক অনুগতদের দিয়ে প্রক্সি অক্ষ দাঁড় করানোর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। মক্কা চুক্তির মাত্র কয়েকদিন আগে গত জুলাইয়ে রিয়াদে গঠিত মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা MMDA 14টি দেশকে এই জোটে টেনে নেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশও আছে। বলা হচ্ছে লোহিত সাগর, বাব-আল মান্দাব প্রণালী, এডেন উপসাগর নৌপথ রক্ষা করাই এর উদ্দেশ্য। কিন্তু কার বিরুদ্ধে এই নৌজোট? ইয়েমেনের হুতিদের সামরিক কৌশল এবং নৌ অবরোধকে নিষ্ক্রিয় করতে এই জোট মার্কিন অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানের এরপরই এরই একটি নতুন মোড়ক হিসেবে আমরা দেখছি। অর্থাৎ ওয়াশিংটন সরাসরি লড়বে না, সামনে রাখবে মুসলিম প্রধান দেশগুলোকে, যাতে ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম থাকে আর মূল ধাক্কাটি সামলাতে হয় আঞ্চলিক দেশগুলোতে। দর্শক, আপনারা স্ক্রিনে একটা নিউজ দেখছেন বা একটা রিপোর্ট দেখছেন, যেটা হচ্ছে মানবজমিন প্রকাশ করেছে। সেটাতে যদি আপনি দেখেন, তারা উল্লেখ করেছে মিডল ইস্ট আইয়ের একটি মতামতকে সামনে রেখে, যেখানে বলা হচ্ছে ইসরায়েলকে রক্ষা করতে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখতে মক্কা চুক্তি। এই মিডল ইস্ট আই যে পত্রিকাটা, সেটা কিন্তু এই কথাটা উল্লেখ করেছে। আমরা একটু সেই নিউজটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি যে মিডল ইস্ট আই আসলে কি বলছে। মেক্কা এগ্রিমেন্ট এ মুসলিম ন্যাটো অর ইয়েট অ্যানাদার বাগদাদ প্যাক্ট। এখানে তারা প্রশ্ন করেছে, এটা আসলে কি মুসলিম ন্যাটো নাকি আরেকটা বাগদাদ প্যাক্ট, যেটা সিয়েন্তো, যে জোটটাকে আমরা বলেছিলাম যে 1955 সালে যেটা গঠিত হয়েছিল ইসরায়েল এবং আমেরিকাকে রক্ষা করার জন্য। এখানেও কিন্তু বলা হয়, সেই কথাটাই এখানে বলা হচ্ছে, যা সৌদি, তুর্কিশ অ্যান্ড পাকিস্তানি প্যাক্ট reinforce the US turn original order that analysts claim to device, which explains why Trump was so quick blessed it. ট্রাম্প কেন খুব দ্রুত এই 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 গ্রুপটাকে বা এই ন্যাটোটাকে বা এই জোটটাকে স্বাগত জানালো। নিশ্চয়ই তাদের সেখানে স্বার্থ রয়েছে বলেই কিন্তু এই স্বাগতটা তারা জানিয়েছে। চলুন আমরা এইটার উপরে লিখিত যে মতামতটার উপরে লিখিত ইয়েটা একটু দেখে আসি, তাহলে আমার পরিষ্কার হবে। মানবজমিন যে রিপোর্টটা করেছে সেটা একটু আপনাদেরকে বিস্তারিত আমরা দেখিয়ে আসি। তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে আসলে কথাটা কি উঠে আসছে এবং এখানে কথাটা কি বলতে চাচ্ছে। বলা হচ্ছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি উচ্চাকাঙ্ক্ষাকে নতুন করে উস্কে দিয়েছে। এটি হলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালনের জন্য একটি মধ্যপ্রাচ্য বা আরব বা মুসলিম ন্যাটো গঠন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলপন্থী কিছু বিশ্লেষক এই চুক্তিকে তেল আবিবের বিরুদ্ধে একটি জোট হিসেবে ব্যাখ্যা করেছেন। অন্যরা মনে করছেন সৌদি ও তার আরব প্রতিবেশীদের পুরোপুরি সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর দেশটি নতুন নিরাপত্তা নিশ্চয়তা খুঁজছে। এই চুক্তি তারই ইঙ্গিত। তবে বাস্তবে মক্কা চুক্তি শীতল যুদ্ধের শুরুর দিক থেকেই চলে আসা একটি মার্কিন নীতির সর্বশেষ সংস্করণ মাত্র। সেই নীতির লক্ষ্য ছিল পশ্চিমপন্থী বিদ্যমান শাসন ব্যবস্থা এবং তাদের মার্কিন পৃষ্ঠপোষক এবং তাদের নীরব মিত্র ইসরায়েলকে সুরক্ষিত রাখা। অবাক অবাক হওয়ার মতো কিছু নেই। এই ব্যবস্থায় প্রকৃত লক্ষ্য হলো মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুরাই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ৩ দেশ সম্প্রতি এবং শেষ পর্যন্ত চুক্তি সই করায় তিনি খুবই খুশি। মানে ট্রাম্পের যে এত খুশি হওয়া এর কারণটা কি বলেন? ট্রাম্পের বিরুদ্ধে কোনো জোট হলে কি তার খুশি হওয়ার কথা না? এই জোটটা আসলে ট্রাম্পের পক্ষেরই একটা জোট। নতুন এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ১৯৫৫ সালে গঠিত সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন সেন্টো এর আদলে তৈরি হয়েছে। সংগঠনটি বাগদাদ প্যাক্ট নামেই বেশি পরিচিত। মক্কা চুক্তি ঘোষণার মাত্র কয়েকদিন আগে ৩০শে জুলাই সৌদি আরব আরও ১৩টি দেশকে নিয়ে নতুন একটি সামরিক জোট গঠন করে। দেশগুলো হলো বাহরাইন, বাংলাদেশ, কেমরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং সৌদি সমর্থিত এডেন ভিত্তিক ইয়েমেন সরকার। রিয়াদে গঠিত মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা এমএমডিএ লক্ষ্য লোহিত সাগর, বাবাল মান্দ প্রণালী এবং এডেন উপসাগরের নৌ এবং জ্বালানি সরবরাহ পথ নিরাপদ রাখা। ইয়েমেনের আনসারুল্লাহ বা হুতি আন্দোলনের নৌ অবরোধের হুমকি ও হামলার পরিপ্রেক্ষিতে এই জোট গঠন করা হয়। বাস্তবে এমএমডিএ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অপারেশনাল প্রসপারিটি গার্ডিয়ানের উত্তরসূরি। মক্কা চুক্তিতে মিশর এবং জর্ডান নেই কেন? তাহলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দুই মিত্র মিশর এবং জর্ডান কেন মক্কা চুক্তিতে যোগ দেয়নি? মিশর এখনো বিষয়টিকে নিয়ে নিজেদের অবস্থান বিবেচনা করছে বলে জানা গেছে। তবে দুটি দেশের অনুপস্থিতি হয়তো এমন একটি আশঙ্কা ইঙ্গিত দেয় যে বর্তমান চুক্তির সদস্যরা ভয় পাচ্ছে যে মিশর বা জর্ডান ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে তাদের সেখানে সামরিক হস্তক্ষেপ করতে বলা হতে পারে। ইসরায়েলের অব্যাহত যুদ্ধান্তি মনোভাব এবং দুই দেশের বিরুদ্ধে চলমান হুমকির প্রেক্ষাপটে এমন পরিস্থিতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিকল্প নয়, বরং পরিপূরক। অন্যদিকে কিছু ইসরায়েলপন্থী বিশ্লেষক মনে করছেন, নতুন চুক্তিটি ইসরায়েল এবং সাম্প্রতিক আব্রাহাম অ্যাক্টসের অংশীদারত্বকে দুর্বল করে দিতে পারে, কারণ তাদের এই নতুন জোটে আমন্ত্রণ জানানো হয়নি। কাউন্সিল অব ফরেন রিলেশনস ফেলো স্টিফেন এ কুক সরলীভাবে দাবি করেছেন, ট্রাম্পের আপাতদৃষ্টিতে হঠকারী কর্মকাণ্ড এখন অঞ্চলটির কিছু দেশকে ভাবতে বাধ্য করছে যে শক্তিশালী হয়ে ওঠা ইরানের মুখোমুখি হলে হয়তো তারা একা হয়ে পড়ে যেতে পারে। তিনি আরো আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে সৌদি আরব স্পষ্টতই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং অন্য বিকল্প খুঁজছেন। তার মতে নতুন নিরাপত্তা অংশীদাররা এমন একটি নতুন ব্যবস্থা চাইছে যেখানে ওয়াশিংটন নয়, তারা অঞ্চলটির গতিপথ নির্ধারণ করবে। তবে এই বিশ্লেষণের মূল সমস্যা হলো তুরস্ক নিজেই ন্যাটোর সদস্য এবং সৌদি ও পাকিস্তানও দীর্ঘদিন মার্কিন সামরিক মিত্র। ফলে এই ৩ দেশের জোট কিভাবে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের বাইরে স্বাধীনভাবে কাজ করবে কিংবা ওয়াশিংটনের নির্দেশনা ছাড়াই নিজেদের মতো করে পদক্ষেপ নেবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। কুক শেষ পর্যন্ত দাবি করেন, যুক্তরাষ্ট্র সমর্থিত আঞ্চলিক ব্যবস্থা এখন এমন একটি মধ্যপ্রাচ্যে পরিণত হতে পারে যেখানে দুটি ব্লক থাকবে, একটি আব্রাহাম অ্যাক্টসের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলো এবং অন্যটি তার বিকল্প মক্কা চুক্তি। কিন্তু মক্কা চুক্তি আব্রাহাম আর্কার্সের বিকল্প নয়, বরং এটি তার পরিপূরক, কারণ তুরস্কের সঙ্গে ইসরায়েলের কূটনীতিক এবং বাণিজ্য সম্পর্ক রয়েছে। অন্যদিকে সৌদিও বছরের পর বছর ধরে তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছে। এমনকি ১৯৮১ সাল থেকে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে এই অঞ্চলের সঙ্গে একীভূত করার পক্ষে অবস্থান নিয়ে আসছে। সৌদিকে ইসরায়েলের শত্রু হিসেবে বিবেচনা করা হয় না, সৌদি আরবও ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করে না। পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। দেশের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হতে পারে, যদিও ইসরায়েল তার প্রধান শত্রু ভারতের গুরুত্বপূর্ণ মিত্র না হতো। অন্যদিকে দোহাভিত্তিক মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর নির্বাহী পরিচালক খালিদ আল জাবের মনে করেন, নতুন চুক্তি একটি সতর্কবার্তা যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেলে অঞ্চলটি এমন একটি ব্যবস্থার মধ্যে যেতে পারে যেখানে নিয়ম নির্ধারণ করবে কেবল দুটি শক্তি, ইসরায়েল ও ইরান। জাবেরের মতে মক্কা চুক্তিকে একটি তৃতীয় শক্তি কেন্দ্র গঠনের প্রাথমিক প্রচেষ্টা হিসেবে দেখা সবচেয়ে বড় যুক্তিসঙ্গত। এমন একটি জোট যার কোনো পক্ষের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই, কিন্তু যার যথেষ্ট শক্তি থাকবে যাতে কোনো একটি পক্ষ অঞ্চলটির উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে। তবে এই ব্যাখ্যাও ভুল। গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। ওই সফরে সৌদি আরবকে মেজর নন ন্যাটো অ্যালাই বা গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্রের মর্যাদা দেওয়া হয় এবং F-35 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তুরস্ক এখনো ন্যাটোর সদস্য। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই তার সাহসী দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেছেন। অর্থাৎ বাস্তবে কোনো তৃতীয় শক্তি কেন্দ্র নেই। মক্কা চুক্তি এমডিএ এর মতোই হালনাগাদ বাগদাদ প্যাক্টের একটি অংশ। এটি যুক্তরাষ্ট্রের আয়োজনে গড়ে ওঠা ধারাবাহিক সামরিক জোটের সর্বশেষ সংযোজন, যেগুলো লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য সুরক্ষিত রাখা। দর্শক, এভাবেই কিন্তু তুলে নিয়ে আসছে। তার মানে এই মক্কা চুক্তি যেটা হচ্ছে সেটা মূলত মার্কিন এবং ইসরায়েলকে রক্ষা করারই একটা অংশ হিসাবেই দেখা হচ্ছে। এর প্রধান লক্ষ্য আগের মতোই
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের অনুগত থেকে তেল আবিবের সব শত্রুকে মোকাবিলা করা, এতে নতুন কিছু নেই। তাই ৩ দেশের চুক্তি স্বাক্ষরকে ট্রাম্প স্বাগত জানিয়ে বলেছেন, বড় সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে অনেক কিছুই বলা হয়ে গিয়েছে বলে এই মতামতে বা এই বিশ্লেষণে কিন্তু উঠে এসেছে। দর্শক, আমরাও যদি এর ব্যাপারে আরো কিছু কথা বলতে চাই, সেগেলে বলতে পারি যে অনেকে প্রশ্ন তুলতে পারেন মিশর ও জর্ডানের মতো যে কথাটা এখানে আসছে যে মার্কিন প্রতিদ্বন্দ্বী দেশ এখানে এই মক্কা চুক্তিতে স্বাক্ষর করেনি কেন? এর উত্তর সোজা, তারা জানে ইসরায়েল যুদ্ধান্তি মনোভাব এবং যেকোনো মুহূর্তে ছড়িয়ে পড়া আগ্রাসনে জড়াতে গেলে তাদের নিজেদের ভূখণ্ডে আগুন জ্বলবে। অন্যদিকে কিছু বিশ্লেষক একটিকে আব্রাহাম আরকার্সের বিকল্প ভাবছেন, কিন্তু আসল সত্যি হলো এটি বিকল্প নয়, বরং আব্রাহাম আরকার্সের পরিপূরক। কারণ তুরস্কের সঙ্গে তেল আবিবের অর্থনৈতিক এবং কৌশলগত যোগসূত্র রয়েছে। সৌদি আরব বছরের পর বছর ধরে ইসরায়েলের সঙ্গে অপ্রকাশ্য কূটনীতিক সমঝোতা চালিয়ে আসছে। তাহলে এই জোট কার বিরুদ্ধে কাজ করছে? এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো জোট নয়, বরং ওয়াশিংটনের সাজানো নীল নকশারি অংশ বলেই আমরাও মনে করছি। দর্শক, এবার আসা যাক আমাদের দেশ বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আজ মার্কিন প্রভাবের এমন এক আঞ্চলিক সামরিক অক্ষে পা বাড়াচ্ছে যা বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ভিত্তিকে চুরমার করে দিতে পারে। বঙ্গবন্ধু ঐতিহাসিক নীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহ্যগত অবস্থানকে বিকিয়ে দিয়ে কার স্বার্থে এই সামরিক জোটে বাংলাদেশের নাম লেখানো হলো? তারেক সরকারের এই অপকৌশল বাংলাদেশকে কেবল মার্কিন ভূ রাজনৈতিক খেলার ঘুঁটি বানাবে না, বরং আমাদের সৈন্যদের একটি দূরবর্তী আগ্রাসী ব্যবস্থার সহায়ক হিসেবে ব্যবহার করার ঝুঁকি বাড়বে। এটি ক্ষমতার দিকে টিকে থাকার জন্য এক চরম নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে মর্মান্তিক এবং হাস্যপদ বিষয় হলো আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতা ও ইসলামপন্থী দলগুলোর প্রতিক্রিয়া। রাজপথে নানা ইস্যুতে গর্জে ওঠা এই গোষ্ঠীগুলো আজ কেন চুপ? এনসিপি, জামাত কিংবা বিএনপির এই নীতিগত দেউলিয়াপনার দিনে তথাকথিত ধর্মভিত্তিক রাজনীতিবিদদের কণ্ঠ কেন নীরব? আওয়ামী লীগ আমলে সামান্য কূটনীতিক পদক্ষেপ নিলেও যারা রাজপথে ধর্ম অনুভূতি ও ফিলিস্তিনির প্রেমের জিকির তুলে হট্টগোল বাঁধাতো, আজ মার্কিন ইসলাম ও ইসরায়েলপন্থী কৌশলগত জোটে তারেক সরকারের শরিক হওয়ার পরও তারা নিশ্চুপ কেন? এটি কি চরম ভণ্ডামি নয়? তাদের ধর্ম প্রেম যে কেবল রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার, আজ তা সাধারণ মানুষের সামনে শতভাগ উন্মোচিত হয়েছে বা প্রকাশ হয়ে গেছে বলে আমরা মনে করি। দর্শক, আমরা পরিশেষে একটা কথাই বলতে পারি খুব পরিষ্কার, মক্কা চুক্তি বা এমএমডিএ কোনো স্বাধীন মুসলিম জোট নয়। এটি ওয়াশিংটনের আধিপত্য ধরে রাখা এবং ইসরায়েলের উপর সব ধরনের হুমকি প্রশমিত করার একটি মার্কিন ছক মাত্র। আর তারেক সরকার নিজের গদি টিকিয়ে রাখতে দেশের সার্বভৌম স্বার্থকে মার্কিন স্বার্থে জলাঞ্জলি দিচ্ছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এবং সেটা আমরা তুলে নিয়ে এসেছি। এছাড়া আরো একটা বড় বিষয়, সেটা হচ্ছে এই মক্কা চুক্তিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে বা যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ভারত কিন্তু তার ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং ভারত আমাদের বাংলাদেশের প্রতি তার কড়া নজর রাখছে বলে সে বলা হচ্ছে, এবং ভারতীয় মিডিয়াগুলো, ভারতীয় সামরিক বিশ্লেষকরা তারা বাংলাদেশের ব্যাপারে সতর্ক করেছে এবং প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের উৎসাহিত করেছেন এবং তারা মতামত দিয়েছেন। এটা আমাদের জন্য কত বড় ভয়ঙ্কর বিষয় হয়ে নিয়ে আসবে সেটা আপনি চিন্তা করেন। একদিকে মধ্যপ্রাচ্যে আমরা ইসরায়েলের পক্ষ হয়ে বা আমেরিকার পক্ষ হয়ে কাজ করব আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে বা মুসলিম জোটের বিরুদ্ধে। অন্যদিকে বাংলাদেশে ভারতের একটা রক্তচক্ষু কিন্তু এখানে আমরা দেখব। কারণ ভারত এই ব্যাপারে পাকিস্তানের সাথে যে জোট তৈরি হচ্ছে সে ব্যাপারে কিন্তু ভারত তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত ইতিমধ্যে করেছে, এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশের উপর আরো অনেক ধরনের প্রভাব আসবে বলে আমরা মনে করি। সুতরাং দেশবাসীকে আজ সোচ্চার হতে হবে। ভূ রাজনীতির এই বিপজ্জনক খেলা এবং তথাকথিত ইসলামপন্থীদের এই নিরাপত্তার ভণ্ডামির জবাব এখনই দেওয়া প্রয়োজন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পক্ষে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। বিদায়ের আগে সেই একই বার্তা আপনাদেরকে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধান রাখুন।